প্রথমবারের মতো নানা আয়োজনে জাতীয়ভাবে পালন হচ্ছে গণহত্যা দিবস। শিশুদের ক্যানভাসে উঠে আসে 25শে মার্চের ভয়াল গল্প। 25শে মার্চ আজকে এই দিনেই গণহত্যা হয়েছিল। আমি একটা মানুষ পতাকা ধরে আছে। প্রত্যেকটা সন্তান জানতে পারে 25শে মার্চটা কি। সে রাতের ভয়াবহতায় এখনো অশ্রু ভেজা স্বজনরা। দাবি বিশ্বজুড়ে স্বীকৃতির। কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যেন দেশের সরকার চেষ্টা করে। আমরা কূটনৈতিক প্রচারণা চালাতে পারি যেন তারা সেই সমস্ত দেশগুলো সংসদে আমাদের দেশের গণহত্যাকে স্বীকৃতি দেয়। যে সকল দেশে অতীতে জেনোসাইড হয়েছে তাদেরকে সকলকে নিয়ে বা সকলকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের বেশিরভাগ বধ্যভূমি পড়ে আছে অযত্ন অবহেলায়। সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি নতুন প্রজন্মের। চলতি মাসে নীতিমালা হচ্ছে জানালেন মন্ত্রী। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে সেনাবাহিনীর অভিযান অপারেশন টুয়াইলাইট। সরিয়ে আনা হয়েছে শতাধিক বাসিন্দাকে। বিমানবন্দর সড়কের ঘটনা আত্মঘাতী, জানালেন ময়না তদন্তকারী। বিয়ে করে আত্মীয়তার মাধ্যমে সদস্য সংগ্রহ করছে জঙ্গি সংগঠন জেএমবি। তথ্য পুলিশের। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতবিনিময়। নির্বাচন সংশ্লিষ্টদের নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। এবং জাম্বুলায় প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পর মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের। বাংলাদেশকে এগিয়ে রাখছে লঙ্কানরা। প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয়ভাবে পালন হচ্ছে গণহত্যা দিবস। 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করে তারা। সে নৃশংস ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি আসুক, এমনটাই প্রত্যাশা এদেশের মানুষের। গবেষকরা বলছেন, ওই গণহত্যা বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃতি পেলে চলমান যুদ্ধাপরাধীদের বিচার আরও গ্রহণযোগ্যতা পাবে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 25শে মার্চ 1971। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল। অন্ধকার হয়ে যাচ্ছে চারদিক। তবে সে অন্ধকার এতটা ঘোর কালো হবে তা ভাবেনি কেউ। ব্যারাক থেকে ছেড়ে দেয়া হিংস্র পশুদের গর্জনে কম্পিত হলো ঢাকা। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত মানুষের উপর। জীবন্ত দগ্ধ করলো, টেনে হিস্ট্রে হত্যা করা হলো অসংখ্য মানুষকে। পুড়িয়ে দেয়া হলো ঘরবাড়ি, চারদিকে মৃত মানুষের স্তূপ। ছোপ ছোপ রক্তে লাল শ্যামল বাংলার মাটি। সেই রাতে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার তৎকালীন ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল ও রোকেয়া হল সহ সারা ঢাকা শহরে গণহত্যা চালায় বর্বর পাকিস্তানি বাহিনী। 46 বছর পরও সে রাতের প্রত্যক্ষদর্শীর ভাষা তাই আজও অশ্রু ভেজা। যেমন শিলাবৃষ্টি হয়, ঠাটা 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 ঠুস ঠাস ডিম, এরকম ভাবে অনবরত গোলাগুলি চলছে। 28 তারিখে আসছি, আইসা দেখে হলের ভিতরে ঢোকা যায় না গন্ধে। এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস পালন করছে বাংলাদেশ। গণহত্যার ভয়াবহতায় যারা হারিয়েছে স্বজন, তাদের চাওয়া শুধু বাংলাদেশে নয়, এই গণহত্যার স্বীকৃতি আসুক বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকেও। রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা পেলাম, এখন আমাদের দাবি যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যেন দেশের সরকার চেষ্টা করে। এই গণহত্যা চালিয়ে কি পেতে চেয়েছে পাকিস্তান, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় ইতিহাস সংশ্লিষ্টদের কাছ থেকে। ইয়াহিয়া খান ঢাকা ছাড়বার আগে সন্ধ্যাবেলা তিনি তার সহযোগীদের বলে গিয়েছিলেন
যে 30 লক্ষ মানুষকে মেরে ফেলো, বাকিরা আমাদের হাত থেকে খাবার খুঁটে খাবে। পাকিস্তানিরা এখানে চেয়েছিল তাদের অনুগত একটি জনগোষ্ঠী তৈরি করবার জন্য। গবেষকরা বলছেন এখন বাংলাদেশকে গণহত্যার বিশ্ব স্বীকৃতির দাবি জোরালোভাবে উপস্থাপন করতে হবে। যে সমস্ত দেশের জনগণ ব্যাপক সংখ্যায় আমাদেরকে সমর্থন করেছিলেন, আমরা কূটনৈতিক প্রচারণা চালাতে পারি যেন তারা সেই সমস্ত দেশগুলো সংসদে আমাদের দেশের গণহত্যাকে স্বীকৃতি দেয়। তবে মুক্তিযুদ্ধের 9 মাসের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আরও উচ্চকণ্ঠ ভূমিকা নিতে হবে বাংলার মানুষকে। মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে। তবে সেই অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি আজও। তবে এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি চিহ্নিত 195 পাকিস্তানি যুদ্ধাপরাধীকেও বিচারের মুখোমুখি করতে হবে। আর এর জন্য সরকার আরও উচ্চকিত ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এর মধ্যেই কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। জাতিসংঘের মহাসচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কৌশলগত দিক, দালিলিক নথিপত্র ও তথ্য প্রমাণ নিয়ে কাজ চলছে বলে জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার মাধ্যমে বিলম্বে হলেও স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রকৃত সম্মান জানানো হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। 25শে মার্চ 1971 রাতের অন্ধকারে স্বাধীনতাকামী ঘুমন্ত বাঙালির উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। সেই এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সহ প্রায় 60,000 নিরীহ বাঙালিকে হত্যা করে নরপিশাচেরা। বাঙালির এই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে পাকিস্তান। বিলম্বে হলেও দেশের জাতীয় সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাবনা পাশ করায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। গণহত্যা দিবস যে পাশ হয়েছে এটা আমরা সরকারকে অভিনন্দন জানাই। পাকিস্তান সহ যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যে প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে এবং তাদের পেইড লোক দিয়ে, যে লেখক দিয়ে যে বইগুলো প্রকাশ করছে, এগুলা তখন আর আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। বিশ্বে এটা মাতৃভাষা দিবসের মতোই এটা এস্টাবলিশড হওয়া উচিত। বাংলাদেশের 60,000 মানুষকে তারা হত্যা করলো, সেই দিন কেন গণহত্যা দিবস হিসেবে পালিত হবে না, এটা প্রশ্ন দেরিতে হলেও আমাদের গভর্নমেন্ট এইটা করছে। এরই মধ্যে জাতিসংঘের অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দপ্তরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ইতিমধ্যে আমরা জাতিসংঘের যে আপনার নেতৃবৃন্দ আছে সেই সকল অফিসে এবং যেগুলো নাকি সংশ্লিষ্ট অফিস যেগুলো আছে সেখানে আমরা যোগাযোগ করছি। তবে এটার আসলে ব্যাপক প্রচারণাও দরকার আছে। যে সকল দেশে অতীতে জেনোসাইড হয়েছে তাদেরকে সকলকে নিয়ে বা সকলকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্কে গঠিত জেনোসাইড 71-এর উদ্যোগে গত কয়েক বছর 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন প্রবাসী সংগঠন। বাঙালির অধিকার প্রতিষ্ঠার দাবিনামা বিশ্ব সভায় ছুড়ে ফেলার সমুচিত জবাব দিয়েছিল বাঙালি 71-এর মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার 46 বছর পরেও আবারও পাকিস্তানিদের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যকেই প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা সবার। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে গণহত্যা দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজন করা হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে রক্তাক্ত 25শে মার্চ গণহত্যা ইতিবৃত্ত শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। সভায় অংশ নিয়ে পাঠ্য বইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রস্তুতি, স্মৃতিসৌধ সহ 25শে মার্চের ভয়াল সব গল্প ছবি হয়ে ফুটে উঠছে ক্যানভাসে, শিশুদের রং তুলির আঁচড়ে। একটা মানুষ পতাকা ধরে আছে। অভিভাবকরা বলছেন এমন আয়োজন শিশুদের ইতিহাস জানতে অনুপ্রাণিত করবে। এইসব আর্ট অনুষ্ঠান যে কয়েকদিন পর পরই হয়, এই জন্য বাচ্চারা আরো অনেকভাবে অনুপ্রাণিত হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাঠ্যপুস্তকের পাতায় আরো বেশি করে বাঁচিয়ে রাখতে হবে। আগামী বছর থেকে প্রতিটা ক্লাসে, মাদ্রাসায় হোক, কেজি স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুলে হোক, যাতে প্রত্যেকটা সন্তান জানতে পারে 25শে মার্চ
ইতিহাসটা কি। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে বলে মনে করেন আয়োজকরা। ছুটির দিন ঘোষণা করে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। এবার সিলেটের জঙ্গি অভিযান প্রসঙ্গ। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে আতিয়া ভিলা নামে বাড়িতে জঙ্গিদের আটকের জন্য মূল অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম। অপারেশন টুয়াইলাইট নামে এই অভিযানে ভবনের বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে জানা গেছে। জঙ্গিরা আতিয়া ভিলা নামে যে বাড়িতে অবস্থান করছে সেখান থেকে একে একে সব বাসিন্দাদের বেলা 12:30টার দিকে নিরাপদে বের করে আনা হয়। 5তলা ভবনটিতে শতাধিক মানুষ ছিলেন বলে জানা গেছে। নিরাপত্তার জন্য তাদের সবাইকে একটি স্কুলে রাখা হয়েছে। এর আগে পুলিশ, র্যাব ও সোয়াত সদস্যরা প্রায় 30 ঘন্টা বাড়ি দুটি ঘিরে রাখার পর আজ সকাল 8:45 শুরু হয় এ অভিযান। সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমিনের নেতৃত্বে অভিযান শুরু হয়। কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছার পর মাইকে আশপাশের 1 কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার রাতে জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়ি দুটির চারদিকে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার ভোরে আতিয়া ভিলা নামে বাড়িটির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় তারা। পুলিশ জানায় 3 মাস আগে কাউসার আহমেদ ও মর্জিনা নামে এক দম্পতি আতিয়া ভিলার দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। আপনারা একটু কষ্ট করে দয়া করে 1 কিলোমিটারে অনেকদিন ধরে এখানে ওই বিল্ডিং এর 4 তলায় ভাড়া ছিল। আমি সব ঘটনা শুনি কালকে আসছি। আমি লোক মাধ্যমে জানতে পারলাম উদ্ধার হয়েছে। আমার সাথে যোগাযোগ নাই। বিয়ে করে আত্মীয়তা, এরপর পুরো পরিবারকেই জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করার মাধ্যমে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। আস্তানা গড়ার জন্য বাসা ভাড়া নেওয়ার সুবিধা আদায়ের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখকে ফাঁকি দিতে এ কৌশল বলে মনে করছে পুলিশ। একই সঙ্গে নারী সদস্য সংগ্রহের উপর বেশি জোর দিচ্ছে সংগঠনটি। সীতাকুণ্ডের সাধন কুঠির থেকে গ্রেপ্তার আরজিনার বোন মার্জিনাকে ঢাকা থেকে নিখোঁজ আয়াত বিয়ে করেছে বলে পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছে। কমলদের রিপোর্ট। কুমিল্লার চান্দিনায় আটক হাসানের ঘনিষ্ঠ আত্মীয় সীতাকুণ্ডের সাধন কুটির থেকে আটক জহিরুল। সেই জহিরুলের বোন জোবাইদা এবং ভগ্নিপতি কামাল উদ্দিন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে ছায়ানীরের আস্তানায়। আবার ঢাকা থেকে নিখোঁজ হওয়া 2 খালাতো ভাই আয়াত এবং রাফাতের মধ্যে আয়াত বিয়ে করেছে সাধন কুটির থেকে আটক আরজিনার বোন মার্জিনাকে। তবে মার্জিনা এখনো পলাতক রয়েছে। এভাবেই আত্মীয়তার মাধ্যমে গড়ে উঠেছে নব্য জেএমবির নতুন নেটওয়ার্ক। বাহিরের বেশি লোককে এরা অতটা সম্পৃক্ত করতে পারছে না পারার জন্য তারা চিন্তা করছে যে ফ্যামিলিতে একজনকে ধরে ফেলছে বা একজনকে এই কর্মকাণ্ডে অনুপ্রবেশ করিয়ে ফেলছে, ওর পরিবারটাকে পূর্ণাঙ্গ কিভাবে করা যায়। কাপড় বিক্রেতারা ছদ্মবেশে দিনাজপুর থেকে বান্দরবনের বাইশারি আসা জঙ্গি নেতা সোহেল রানা তার স্ত্রী এবং মেয়েদের সাথে রেখেছে বলে তথ্য পেয়েছে পুলিশ। বাড়ি ভাড়া পেতে গেলে একটি পরিবার সন্তান সহ নিয়ে গেলে অপেক্ষাকৃত সহজ হচ্ছে। দুটো জিনিসকে বিবেচনায় নিয়ে তারা স্ত্রীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য করছে যে এই জঙ্গি তৎপরতায় লিপ্ত হতে। তবে প্রান্তিক পর্যায়ে দরিদ্রতার সুযোগ নিয়ে সাধারণ মানুষদের পরিবার সহ জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততা এখন রোধ করা না গেলে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন এই সমাজবিজ্ঞানী। যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছে তারা এটাকে একটা নতুন কৌশল হিসেবে ধরে নিয়েছে। পারিবারিক সম্পর্ক যেহেতু এদের মধ্যে সুদৃঢ়, সেই কারণেই তাদেরকে সহজে উদ্বুদ্ধ করতে পারছে। এর আগে ঢাকা থেকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জাহিদের স্ত্রী মুসার স্ত্রী সহ অন্তত 4 সক্রিয় নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এক জঙ্গি নেতার স্ত্রীও ঢাকায় আত্মঘাতী হয়ে মারা গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই
আগুন লাগে বাংলাদেশ ব্যাংকে, জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছে মতিঝিল থানা পুলিশ। এবং স্বাধীনতার 46 বছর পরেও বীরাঙ্গনার স্বীকৃতি পাননি বরগুনার পাথরঘাটার নূরজাহান নুরী। অবহেলা আর বঞ্চনায় কাটছে দিন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট। 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন জাতির বীর সেনারা। 46তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে শহীদদের আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। মূল বেদিতে চলছে ধোয়া মোছা আর রং তুলির শেষ আঁচড়। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। ফুল গাছের পরিচর্যা ও সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গাছ ছাড়তেছি, গাছের গোড়া ফুল গাছে পানি দিতেছি, পরিশ্রম করে রং দিয়ে সৌন্দর্য করতেছি। জনগণ আসবে, দেখবে, তখন সবারই ভালো লাগবে। জাতির গৌরব আর অহংকারের এই দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবো, প্রতি বছরই আসি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি সহ সৌধ এলাকায় থাকবে র্যাব পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাবতীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ধোয়া মোছা, লাইটিং এবং নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানো ইত্যাদি কাজগুলো আমাদের মোটামুটি শতভাগই সম্পন্ন হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীনতা। আর তাই স্বাধীনতা শুধু আনন্দই নয়, গভীর বেদনারও। শ্রদ্ধা আর স্মৃতি রোমন্থনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে উঠুক দিবসটি, এমনটাই প্রত্যাশা সকলের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। পাকিস্তানিরা যেভাবে গণহত্যা চালিয়েছিল, একইভাবে বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদীরা দেশের মানুষের উপর হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গণহত্যা দিবসের আলোচনা সভায় দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সিএসডি চত্বরে তিনি কথা বলেন। এর আগে খাদ্যমন্ত্রী সেখানে স্বাধীনতা স্তম্ভ বিজয় ৭১-এর উদ্বোধন করেন। পরে সিএসডি গুদাম কর্তৃপক্ষের আলোচনা সভায় অংশ নেন তিনি। এতে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিএসডি শ্রমিকরা তাদের ভাতা বাড়ানোর দাবি সহ স্মারকলিপি দেন খাদ্যমন্ত্রীর কাছে। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী জঙ্গিবাদ নির্মূল ও উন্নয়নের পথে যারা রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে তাদেরকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। পাকিস্তানিরা ধর্মের নামে 25 মার্চ গণহত্যা চালিয়েছিল, একইভাবে এই জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশটাকে আজকে অকার্যকর করার চেষ্টা করছে এবং সেই জঙ্গি গোষ্ঠীর মদত দিচ্ছেন বেগম খালেদা জিয়া জামাত। 25 মার্চ গণহত্যা হয়েছিল বাংলাদেশে, এখানে কোনো রাজনীতি নাই। আমরা উন্নয়নের মহাসড়কে, এখানে কোনো রাজনীতি না। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এখানে কোনো রাজনীতি না। এই মৌলিক বিষয়গুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা এই মৌলিক বিষয়গুলোকে সমর্থন করে না, তারা আমাদের শত্রু, গণশত্রু। আগামী নির্বাচন তাদেরকে যেভাবে আমাদেরকে পরাজিত করতে হবে, তেমনিভাবে সবসময় সর্বক্ষেত্রেই এই গণশত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সরকার উগ্রবাদকে নির্মূল করতে চায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ ইস্যু জিয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ক্ষমতাসীনরা। সকালে রাজধানীর নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন চুক্তি মেনে নেবে না জনগণ। আমাদের প্রশ্নগুলো থেকে যায় যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সে কি তাকে নিহত করবার জন্যই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে? এগুলো বিশ্বাসযোগ্য বক্তব্যগুলো না আসলে জনগণের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হবেই।
যে কথাগুলো আমরা বারবার বলে আসছি, যে সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না। সরকার চায় এটাকে জিইয়ে রেখে, এই সমস্যাকে জিইয়ে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনকে সামনে রেখে সকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পেশাগত নৈতিকতা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের সহায়তায় মাহমুদ রাকিবের পাঠানো তথ্য এবং বাবুল হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন, তাই জেলার শিল্পকলা একাডেমিতে নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বশেষ মতবিনিময় সভা, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন নির্বাচন কর্মকর্তারা। আমরা নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে চাই। নির্বাচন অনুষ্ঠানে নিজ নিজ বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন জেলার পুলিশ ও বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পালনে এতটুকু পিছপা হবেন না, কারণ আপনাদের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের যে কোনো ধরনের সহায়তা আপনাদের হাতের কাছে থাকবে। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাকে আমরা 3টি ভাগে বিভক্ত করে আমার 3টি দলে পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে, পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ ফোর্স থাকবে। অনুষ্ঠানে নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, যতই প্রভাবশালী হোক, দায়িত্ব পালনে কোনোভাবেই শৈথিল্য দেখানো যাবে না। কোন রকম কেউ যদি ব্যত্যয় ঘটাতে চায়, কেউ যদি অতিরিক্ত কিছু করতে চায়, কাউকে ছাড় দেবেন না, কাউ প্রতি কোন রকমের অনুকম্প প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি যেভাবে হোক না কেন, কোথাও কোথাও কখনো কখনো কিছু বিতর্কিত হয়েছে, সেই অবস্থা আমরা ফিরিয়ে আনবো। সেটা ফিরিয়ে আনতে পারবো শুধু যদি আপনাদের সহযোগিতা থাকে। এদিকে নির্বাচনী প্রচারের 13তম দিনেও সমান ব্যস্ত ছিল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। তারা নির্বাচন কমিশনারের আশ্বাসকে সাধুবাদ জানালেও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশন যা চাচ্ছে সেটা আমাদেরও কথা, আমরাও চাইবো এভাবে যাতে একটা সুন্দর পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। কুমিল্লাতে এখন যে পরিবেশ, নৌকার জোয়ার যেভাবে বইছে চারিদিকে, অবশ্যই কুমিল্লাতে পুনরায় নৌকা যে আসনটা হারিয়েছিল সেটা পুনরুদ্ধার হবে। আশা করব উনি সিসি হিসাবে উনি যে কথা রাখছে কথার মূল্যায়ন করবে, আর কথার মূল্যায়ন কোন সময় হবে, জনগণ তার ভোটটা প্রয়োগ করতে পারবে। 30 মার্চ এই নির্বাচনী অনুষ্ঠানে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গ্রহণ করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রস্তুতি। আজহার লিমন, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। কংগ্রেসে প্রথম বিল পাশেই ব্যর্থ হলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতি উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার। ডেমোক্রেটদের দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ ব্যাংকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সমরেন্দ্রনাথ বিশ্বাস। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। 3 কার্যদিবসের মধ্যেই কমিটি তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে বলেও জানান তিনি। সকালে ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রধানের নেতৃত্বে 5 সদস্যের দল বাংলাদেশ ব্যাংকে যায়। একই সঙ্গে এ ঘটনায় সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগে আগুন লাগে। পরে ঘটনা তদন্তে আলাদা 2টি কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংক। 28 মার্চের মধ্যে কমিটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। মেন তথ্যগুলো আমরা কালকে কালেকশন করছি এবং আজকে টোটাল স্পটটা আমরা দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ আমরা বিকেল 4টা থেকে 9:30 পর্যন্ত টোটাল ফুটেজটা ওনাদের কাছে দাবি করছে, ওনারা দিয়ে দেবে। সোমবারে টোটাল যত লোক এই রিলেটেড আছে সবার সাক্ষাৎকার নিব এবং সাক্ষাৎকার নিয়ে আমরা তখন একটা রিপোর্ট, আমাদের অর্ডার আছে যে 5 কর্মদিবসের মধ্যে এটা রিপোর্ট দিতে হবে, আমরা তার আগেই রিপোর্ট দিয়ে দেবো। জাস্ট এটা একটা ইনসিডেন্ট এবং আমাদের ধারণা এটা শর্ট সার্কিট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 46 বছর পার হলেও বৌদ্ধভূমির সঠিক কোনো তালিকা করা হয়নি, নেই কোনো সরকারি হিসেবও। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তথ্য বলছে, দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মোট বধ্যভূমির সংখ্যা 942টি, যার বেশিরভাগই বিশেষ দিন ছাড়া পড়ে থাকে অযত্ন আর অবহেলায়।
ইতিহাসকে লালন করার প্রত্যয়ে বধ্যভূমিগুলো সংরক্ষণ করার দাবি নতুন প্রজন্ম সহ সাধারণ মানুষের। সমস্যা সমাধানে চলতি মাসে এই পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রণালয়ের। মৌসুমী মোয়ের রিপোর্ট। যে দামের মূল্য নিজের শেষ নিঃশ্বাস, বুলেট আর বেয়োনেটের আঘাতের বিনিময়ে পাওয়া একটি পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বদেশ ভূমি। সে মাটির প্রতিটি বুনোটে আছে স্বপ্ন বোনার গল্প, সে ভূখণ্ডের প্রতি ইঞ্চিতে লেপ্টে আছে রক্তের দাগ। সে পতাকাতেই পরিচিত লাল সবুজের প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার ৪৬ বছর, তবু শহীদদের স্মৃতি বিজড়িত বধ্যভূমি কেবল সাদা কালো অক্ষরে আটকে থাকা নামফলক। জগন্নাথ হল এবং রায়ের বাজারের বধ্যভূমি ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই সংরক্ষণ এবং পরিচর্যার অভাবে ভুগছে অস্তিত্ব সংকটে। ঘটছে বেদখলের মতো ঘটনা। ইতিহাসের দায় মেনে নিয়ে বধ্যভূমিগুলো সংরক্ষণ করার জোর দাবি নতুন প্রজন্ম সহ সব বয়সীদের। মসজিদের নির্মাণ কাজে যে সময় খোঁড়াখুড়ি হয় তখন এখানে অনেক হাড় গুড় পাওয়া যায়। ৩৮,০০০ স্টুডেন্ট, আমরা যা অনেকে জানেই না যে বধ্যভূমিটা কোথায় আছে। পূর্বের ইতিহাস যদি ছাত্ররা তরুণরা আজকে না জানে, তাহলে তারা সামনে কিভাবে ইতিহাস সৃষ্টি করবে? নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বধ্যভূমিগুলো সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে না পারলে মূল্য দিতে হবে রাষ্ট্রকে। আর মন্ত্রণালয় বলছে, চলতি মাসেই সমন্বিত নীতিমালার মাধ্যমে বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। বধ্যভূমির উপরে মার্কেট গড়ে উঠছে, আবাসন থেকে শুরু করে অনেক কিছু গড়ে উঠছে। যেগুলো চিহ্নিত করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না। ইতিমধ্যে আমরা চিহ্নিত করার কাজটি শেষ করেছি। আমরা আশা করি এই মাসের মধ্যেই অনুমোদন আমরা পেয়ে যাব। এক থেকে উঠলেই অনুমোদন হয়ে যাবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিস্মারক এই বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ এখনই না নিলে পরবর্তী প্রজন্মের কাছে অজানা থেকে যাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এমনটাই দাবি বিশ্লেষকদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর ২৫ মার্চ রাতে পাক বাহিনীর বিরুদ্ধে যে কয়টি জায়গায় প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, রাজধানীর পলাশী ফায়ার ব্যারাক তার মধ্যে অন্যতম। বুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে ধরে এনে ২৭ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় এখানে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক হলেও ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি স্বাধীনতার ৪৬ বছরেও। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। বুয়েট ক্যাম্পাসে অবস্থিত পলাশী ফায়ার ব্রিগেডে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্মারক নেই, অথচ এখানে ৭১-এর ২৫শে মার্চ কালরাত্রিতে ছাত্র ও স্থানীয় তরুণরা প্রথম প্রতিরোধ যুদ্ধ করেন পাক সেনাদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল কর্মীদের সঙ্গে নিয়ে ভোররাত পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখেন ছাত্র জনতা। আর্মিটা বললেন যে ব্যাক করো, তখন আমি এখান থেকে একটা লাফ দিই। লাফ দেওয়ার পর দেখেন তখন এই সময় স্টার্ট হচ্ছে গুলি। এই গুলির মধ্যে আমি এদিকে দৌড় দিয়ে চলে গেলাম। পরে আমি সকালে এসে দেখি কি যে এখানে অনেকগুলি লোক মরে পড়ে রয়েছে। আমার ভাই লাশ পেয়ে আমি অনেকক্ষণ কান্দাকান্দি করছি। এর মধ্যে তৎকালীন ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিনের কবর রয়েছে বুয়েট জিমনেশিয়ামের পাশে। অযত্ন অবহেলায় বিলুপ্ত হয়ে গেছে আশপাশের অন্যান্য স্মৃতিচিহ্ন। শহীদ পরিবারের সদস্যদের দাবি, সংরক্ষণের অভাবে সেই বীর যোদ্ধাদের ইতিহাস ও অবদানের কথা অজানাই রয়ে গেছে অনেকের কাছে। তবে এবার জাতীয়ভাবে গণহত্যা দিবস পালনের ঘোষণায় ইতিহাস সংরক্ষণের ব্যাপারে অনেকটাই আশাবাদী তারা। কবরটা যে ৭২ সালে শেখ কামাল ভাই যে করে দিয়ে গেছে, তারপর থেকে আর হাত দেওয়াই হয়নি। গণহত্যা দিবসটা হচ্ছে, এটা আমার ভালো লাগছে। এটা তো অবশ্যই সম্মান, যেহেতু ২৫শে মার্চ একটা আলাদাভাবে ধরা হয়েছে। বুয়েটের সামনের সড়কটি শহীদ কামালের নামে নামকরণের উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। নামকরণ সহ স্মৃতিগুলো সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। তবে খুব শিগগিরই নগর কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। ২৭ জনের নাম ফলক সহ ওনাদের এখানে ভিত্তিপ্রস্তর একটু স্থাপন করে আমাদের গর্ব হবে স্যার। এদিকে যাওয়ার সময় খেয়াল করে স্যার। প্রক্রিয়া দিন আছে আমাদের, যে আগামীতে এই কাজটা আমরা মেয়র সাহেবকে জানাবো, জানানোর পরে বোর্ড মিটিং এ থেকে এটা পাস করতে হবে। বুয়েট ক্যাম্পাসে গণকবর থাকতে পারে দাবি করে সে ব্যাপারেও অনুসন্ধান চালানোর অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। লাখো প্রান্ত বটেই, মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এদেশের স্বাধীনতা। স্বাধীনতার ৪৬ বছর পরে জাতীয়ভাবে পেয়েছেন অনেকেই বীরাঙ্গনার স্বীকৃতি। তবে এখনো মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে সম্ভ্রম হারানো অনেক নারী পাননি এই স্বীকৃতি। এদের একজন বরগুনার পাথরঘাটা উপজেলার নূরজাহান নুরী। ৭১-এর স্বামীহারা ষাটোর্ধ্ব সন্তানহীন এই নারী দিন কাটাচ্ছেন অসহায় অবস্থায়।
বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন এস.এম. সিফাত। মুক্তিযুদ্ধের সময় নতুন খাল নামের এ খাল পাড়ে ছিল পাকিস্তান বাহিনীর ক্যাম্প। খালটির ওপারে ছিল নূরজাহান নুরির বাড়ি। প্রায় জোর করে নুরিকে পাক বাহিনীর ক্যাম্পে নিয়ে চালানো হতো পাশবিক নির্যাতন। অনেক সময় নিজ বাড়িতেও নির্যাতনের শিকার হয়েছেন। মিলিটারি ওই বাড়ির মধ্যে আইসে গেছে, আসরের সময় আইতে আবার যাইতে, মোরা ওই টাইম মতন দেখিয়া মোরা টাইম ইহেরে রাখতাম, সেই টাইমে মোরা পলাইতাম। নৌকায় আইতে নৌকায় নিয়ে যাইতে নির্যাতন করতে, এটা সত্য ঘটনা, আমি যেটা চোখে দেখছি। রাজাকারাও সাথে আর কি দেখাই দিতে এই বেরিয়ে আছে। তখনকার 20 বছরের নুরি আজ বয়সের ভারে অনেকটাই অচল। এক হাত ও এক পা অবশ হয়ে গেছে। স্বামীকে হারিয়েছেন পাক বাহিনীর গুলিতে। কোনো সন্তান না থাকায় আশ্রয় হয়েছে বোনের মেয়ের বাড়িতে। এখন সেখানেই অসহায়, অবহেলা আর বঞ্চনা নিয়ে জীবন কাটছে তার। যুদ্ধের সময় আমি কিছু বলতে পারি না, আমার অন্যায় অত্যাচার বেশি শ্রম করছে পাক বাহিনী নিয়ে, মানে যে নষ্ট করছে, আর আমি কি করি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আশ্বাস দিলেন, যাচাই বাছাই করে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেকে বীরাঙ্গনা হয়েছে কিন্তু মানিজ্যতের ভয় তারা আত্মপ্রকাশ করে নাই। যদি এই মহিলা সত্যিকারে বীরাঙ্গনা হয়ে থাকে, তাই ইনশাল্লাহ এটা প্রমাণ হইবে এবং সে তার দাবি পূরণ করার জন্য তার অধিকার সে পায়, যাতে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আগামী 3 বছর বীরাঙ্গনাদের তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে। তবে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য নুরির পাশে কেউ নেই। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চেকপোস্টে নিহত যুবকের হাতে রেগুলেটর সদৃশ বস্তু পেঁচানো ছিল এবং বোমা বহনকারী আত্মঘাতী ছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আমরা তার বডিতে একটা প্রায় 54 ইঞ্চি দুটি তারের টুকরা পাই, যে তারটা পিঠে বাঁধা ছিল, কষ্টের দ্বারা পিঠে বাঁধা ছিল এবং একটা অংশ তার হাতে রিস্টবেল্ট দ্বারা আটকানো ছিল। তা এই সব কিছু বিবেচনা করে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এই যে বুম ব্লাস্টের জন্য সে মারা গেছে এবং ওই বুমটা তার শরীরের সাথে বাঁধা ছিল। যেহেতু তার বডিতে বুমটা বাঁধা ছিল এবং এটার রেগুলেটরি তার হাতে তারটা ছিল, তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আত্মঘাতী, আমাদের কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। দেশের বাইরের খবর। কংগ্রেসে পাঠানো প্রথম বিল নিয়েই পিছু হটতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। ওবামা কেয়ারের পরিবর্তে নতুন স্বাস্থ্যনীতি বিষয়ক বিলটি শুক্রবার নিজ দলের বিরোধিতার মুখে উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশের খুব কাছাকাছি ছিল বলে মন্তব্য করে এটি আইনে পরিণত না হওয়ার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন তিনি। পরিবর্তিত স্বাস্থ্যনীতি থেকে ট্রাম্প পিছিয়ে আসায় একে মার্কিন জনগণের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছে ডেমোক্র্যাটরা। বহুল আলোচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্পের প্রণীত নতুন স্বাস্থ্যনীতির ওপর শুক্রবারও কংগ্রেসে তুমুল বিতর্ক হয়। বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটির জন্য এদিন পর্যন্তই সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটির পক্ষে সমর্থন আদায়ে আগের দিন কংগ্রেশনাল কমিটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের পরও শেষ মুহূর্তে কংগ্রেসে বিলটি রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়ে। শুক্রবারের বিতর্কে 28 থেকে 35 জন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান বিলটির বিরোধিতা করেন বলে জানায় মার্কিন গণমাধ্যম। এটি পাশের জন্য প্রয়োজনীয় অন্তত 215 ভোট পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয় প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে উত্থাপনের আগ মুহূর্তে তা প্রত্যাহার করেন হাউস স্পিকার পল রায়ান। কংগ্রেসের উভয় কক্ষ হাউস ও সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও বিলটি আইনে পরিণত করতে ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটি পাশের খুব কাছাকাছি ছিল, আর 10 থেকে 15 জন কংগ্রেসম্যানের সমর্থন পেলেই তা পাশ হতো। ডেমোক্রেটরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে না পারায় এবং রিপাবলিকানদের ঐক্যের অভাবে একটি চমৎকার স্বাস্থ্যনীতি থেকে বঞ্চিত হলো মার্কিন জনগণ। ওবামা কেয়ার চালু থাকলে ভবিষ্যতে কয়েকটি রাজ্যে স্বাস্থ্য খাতে সমস্যা তৈরি হতে পারে। আপাতত কর ব্যবস্থা পুনর্গঠনের জন্য আইন তৈরির কথা ভাবছি আমরা। কংগ্রেসে উত্থাপিত প্রথম বিলেই এমন হোঁচট খাওয়াকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় পরাজয় বলে মত প্রকাশ করেছে গণমাধ্যম। আর ডেমোক্রেট দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে মার্কিন জনগণের অন্যতম বিজয় হিসেবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ইতোমধ্যে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দর্শক, এই মুহূর্তে ডাম্বুলায় আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মডেসি টস কিন্তু হয়ে গেছে, বা শ্রীলঙ্কা টসে জিতে কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। টসটা আসলে স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। আপনি জানেন যে বাংলাদেশ দলে আজকে কিন্তু ওয়ানডেতে অভিষেক হচ্ছে মেহেদী হোসেন মিরাজ, যিনি আসলে টেস্টে সবসময় দারুণ বোলিং করে থাকেন। তাকে নেওয়ার অন্যতম যুক্তি হচ্ছে প্রতিপক্ষে শ্রীলঙ্কার কিন্তু একাধিক আপনার একাদশে বাঁহাতি ব্যাটসম্যান থাকায় সে কারণে আসলে ঢাকা থেকে কিছুদিন আগে মিরাজকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। যদিও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সানজামুলকে রাখা হয়েছিল, তবে টিম কম্বিনেশন এবং টিমের যে কৌশল সেটা পরিবর্তনে সেটা যথাযথভাবে প্রয়োগ করার জন্য আসলে মিরাজকে আজকে অভিষেক করানো হচ্ছে। এর আগে একটা কথা না বললে নয়, মোটেশি উইকেট আমরা দেখেছি, উইকেট একেবারে নেড়ে উইকেট, এখানে ঘাস নেই, তবে উইকেটে প্রচুর রান আছে। এর আগে বাংলাদেশ এই মাঠে কিন্তু 3টে ওয়ানডে খেলেছিল, 3টিতে হেরেছিল। বিশেষ করে বাংলাদেশের এই উইকেটে কিন্তু সর্বোচ্চ রান 248। আর টস যে ব্যাপারটা সেটার বিষয়ে আবারও যদি বলি, শ্রীলঙ্কার ব্যাটিং করার অন্যতম কারণ আসলে তারা চেস করে জিততে চায়, এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ করছে। এছাড়াও আরেকটা বিষয় যদি না বললে নয়, বাংলাদেশের পেস অ্যাটাকও বেশ সমৃদ্ধ, পাশাপাশি স্পিনার হিসেবে মিরাজের পাশাপাশি সাকিব আল হাসানকে দেখা যাবে, যাদের কিন্তু রসায়ন বেশ ভালো জমেছিল আসলে টেস্ট ক্রিকেটে। এখন ওয়ানডে ক্রিকেটের রঙিন পোশাকে তারা কেমন করে সেটাও একটা দেখার বিষয়। সবকিছু মিলে এই উইকেটে বেশ রান আছে, গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি রান আছে, তবে ব্যাটসম্যানদের প্রথম দিকে আসলে সাবধানে শুরু করতে হবে, দেখে শুনে খেললে আসলে ভালো একটা স্কোর দাঁড় করতে পারবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আপনার কাছে। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচের খবর জানাতে ডাম্বুলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এদিকে দেশের সাম্প্রতিক জঙ্গি ইস্যু অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে এই সিরিজের জন্য বিসিবির কাছে সময়সূচি চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডাম্বুলায় সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে জানান তিনি। অস্ট্রেলিয়ার সিরিজ না, কোন সিরিজেই প্রভাব পড়ার কোনো কারণ আমি এই ধরনের টেররিস্ট অ্যাটাক ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, কিন্তু আমরা যে ধরনের নিরাপত্তা দেই এর ধারে কাছেও কেউ দেয় না। আমরা যেটা দেই সেটা 3-4 লেয়ারের, এবং এটা একদম হাই, মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা ভিআইপিরা যেরকম পায় সেই ধরনের একটা প্রোটেক্ট। এইটা ভেদ করে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি না বাংলাদেশে এমন কেউ আছে যে ক্রিকেটের মতো একটা খেলাকে তারা ধ্বংস করতে চায়। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবারের মতো নানা আয়োজনে জাতীয়ভাবে পালন হচ্ছে গণহত্যা দিবস। শিশুদের ক্যানভাসে উঠে আসে 25শে মার্চের ভয়াল ইতিহাস। 25শে মার্চের ভয়াবহতায় এখনো অশ্রু ভেজা স্বজনরা, দাবি বিশ্বজুড়ে স্বীকৃতির। কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে সেনাবাহিনীর অভিযান অপারেশন টুয়াইলাইট। সরিয়ে আনা হয়েছে শতাধিক বাসিন্দাকে। বিমানবন্দর সড়কের ঘটনা আত্মঘাতী, জানালেন ময়না তদন্তকারী। কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতবিনিময়। নির্বাচন সংশ্লিষ্টদের নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। এবং ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত শ্রীলঙ্কার। কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।